This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রত্যেকটা নিউজ বুলেটিনে আমাদের উত্তরবঙ্গ পরিস্থিতির দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সাংবাদিকতার ভাষায় আমরা জানি যে ছবি কথা বলে। বেশ কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরবো, তাহলে আপনারাই বিচার করতে পারবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একাধিক জেলার ঠিক কি পরিস্থিতি। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ। এখনো পর্যন্ত 17 জনের মৃত্যু হয়েছে এবং 17 জনের মৃত্যুর মধ্যে এই যে ছবিটা দেখছেন, মিরিকের ছবি দেখালাম, সেখানে ধসে 13 জনের মৃত্যু হয়েছে। সুখিয়া পুকুরি, সেখানেও 4 জনের মৃত্যু হয়েছে। বড় বড় সেতু, লোহার সেতু, যেটা রোহিণী হয়ে দার্জিলিং থেকে মিরিকে যাওয়া যায় বা মিরিক থেকে দার্জিলিংয়ে যাওয়া যায়, সেই দুধিয়া সেতু কিভাবে লোহার সেতু ভেঙে পড়েছে বুঝতে পারছেন এই ছবি দেখে যে কতটা নদীর জলের তোর ছিল, কি সাংঘাতিক অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং ঘরে ঘরে ঢুকেছে জল, ফুসছে একাধিক নদী, মাল নদী রয়েছে এবং স্বাভাবিকভাবে পুজোর সময় যে সমস্ত পর্যটকরা উত্তরবঙ্গে গিয়েছিলেন তারা এই মুহূর্তে আটকে পড়েছেন। এবং যদি বেশ কিছু নদীর নাম আপনাদের সামনে উল্লেখ করি, তিস্তা, জলঢাকা এই মুহূর্তে কিন্তু বিপদ সীমার উপর দিয়ে বইছে। তোরসা, গুরুত্বপূর্ণ নদী উত্তরবঙ্গে, সেই তোরসায় লাল সতর্কতা জারি। রাস্তার উপর থেকে বইছে জলস্রোত, দুমড়ে মুচড়ে গিয়েছে সেতু। সেই একের পর এক ছবি আপনাদের সামনে তুলে ধরছি। নদীর জলস্তর কোথায় বুঝতেই পারছেন যে সাংঘাতিক, এবং জলের গতি দেখুন। আর এই গতিতেই কিন্তু গতকাল এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, আজ সকাল থেকে আমরা ভয়ানক পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি যে একের পর এক সেতু কিভাবে ভেঙে পড়েছে, একের পর এক বাড়ি কিভাবে তাসের ঘরের মতো ধসে গিয়েছে। गत रातिको पानी यति डरलाग्दो भयो कि উত্তরবঙ্গে বৃষ্টি বিপর্যয়, জায়গায় জায়গায় ধস, বিচ্ছিন্ন হয়ে পড়ছে যোগাযোগ ব্যবস্থা। বন্ধ দার্জিলিং যাওয়ার রাস্তা, খোলা বলতে শুধুমাত্রই কার্শিয়াং থেকে গিদ্দা পাহাড় হয়ে শিলিগুড়ি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটি খোলা রয়েছে। অন্যদিকে কার্শিয়াং থেকে পাংখাবাড়ির যে রাস্তা রয়েছে সেই রাস্তা খোলা। প্রবল যানজটে আটকে রয়েছেন বহু পর্যটক। শিলিগুড়ির সঙ্গে পাহাড়ের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। দুর্যোগের জেরে পাহাড়ে ওঠানামার পথে মহা বিপাকে পড়ছেন পর্যটকেরা। পাহাড়ে এখন না আসাই ভালো, পর্যটকদের পরামর্শ দিচ্ছেন এসপিরা। ধস এবং তিস্তার জলে বন্ধ রয়েছে 10 নম্বর জাতীয় সড়ক, আপাতত বন্ধ শিলিগুড়ি থেকে সিকিম কালিম্পং সরাসরি যোগাযোগ ব্যবস্থা। দার্জিলিং কালিম্পং সরাসরি যোগাযোগ এখনো বন্ধ রয়েছে। দুধিয়া ব্রিজ ভেঙে যাওয়ার ফলে বন্ধ রয়েছে শিলিগুড়ি মিরিক সরাসরি যোগাযোগ। ধস নামার ফলে শিলিগুড়ি দার্জিলিং রোহিণী রোডও বন্ধ রয়েছে। গৌরুবাথান, লাভা রোড, পানবু রোড, হিলকার্ট রোড এখন খোলা রয়েছে। আমি একবার দেখাবো কার্শিয়াং, যেখানে লম্বা লাইনে গাড়ি দাঁড়িয়ে আছে, রাস্তার দুপাশে অসংখ্য গাড়ি। এই মুহূর্তে দার্জিলিং এ যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ। একমাত্র রাস্তা বলতে এই কার্শিয়াং হয়ে গিদ্দা পাহাড় এবং সেখান থেকে শিলিগুড়ি, এই একটি রাস্তাই খোলা। অন্যদিকে বিকল্প হিসাবে কার্শিয়াং থেকে পাংখাবাড়ি রোড খোলা। তবে
পাংখাবাড়ি রোডে চলাচলের ক্ষেত্রে ঝুঁকি আছে। সেই কারণেই এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে সমস্ত গাড়ি চলাচল করছে গিদ্দা পাহাড়ে। আমি দেখাবো লম্বা লাইনে কিন্তু গাড়িগুলো কার্যত কচ্ছপের গতিতে এগোচ্ছে এবং এই গোটা এলাকা জুড়ে অসংখ্য গাড়ির লাইন। একদম জিরো পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি। এই জিরো পয়েন্ট থেকে গাড়িকে আর আগে নিয়ে যাওয়া যাচ্ছে না, কারণ দুধারে রাস্তার দুপাশে শয়ে শয়ে গাড়ি। কার্শিয়াং থেকে প্রসেনজিৎ চৌধুরী, TV9 বাংলা। এই মুহূর্তে সরাসরি চলে যাবো দুধিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন এই মুহূর্তে। প্রসেনজিৎ, এই মুহূর্তে তুমি দুধিয়াতে রয়েছো, সেখানে এই মুহূর্তে কি পরিস্থিতি? যারা আটকে পড়েছেন পর্যটকেরা, তাদেরকে কিভাবে সেখান থেকে ফিরিয়ে আনা হবে? কোনো কি ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে? দেখো, প্রথমে আমি যারা এই এলাকার বাসিন্দা এবং এই ব্রিজের সারাউন্ডিং যে এই ঘরবাড়িগুলো আমি দেখাবো, তারা নিজেদের ঘরবাড়ি ফাঁকা করে জিনিসপত্র নিয়ে যাচ্ছেন। দেখো, আমি ছবিটা দেখাচ্ছি। এই যে বেশ কিছুটা বাড়ি, এই বাড়ি থেকে যারা থাকেন তারা তাদের যাবতীয় জিনিসপত্র এভাবে ট্রাকে করে নিয়ে চলে যাচ্ছেন, কারণ যা পরিস্থিতি তাতে এই বাড়িঘরগুলোও কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা কবলে পড়তে পারে এবং যা কিছু সহায় সম্বল ভেসে যেতে পারে। এই বাড়িটা ফাঁকা করছেন বাড়ির বাসিন্দারা স্বেচ্ছায়, আতঙ্কে গোটা ঘটনাটা দেখে নিজেরাই এই সমস্ত জিনিসপত্র নিয়ে নিরাপদ ঠিকানার দিকে এগোচ্ছেন। একবার এদিকের ছবিটা দেখাই। দেখো, এইভাবে কিন্তু এখানেও একাধিক ঘরবাড়ি ছিল, সেই ঘরবাড়িগুলো কিন্তু তলিয়ে গিয়েছে। দেখো, এখানে একাধিক ঘরবাড়ি ছিল। আগামীকাল মুখ্যমন্ত্রী আসছেন, সার্বিক পরিস্থিতি তিনি খতিয়ে দেখবেন। একবার জলের স্রোতটা যদি দীপান দেখাতে পারে তাহলে দেখাবো প্রবল বেগে পাহাড় থেকে রাশি রাশি জল কার্যত নেমে আসছে। পাহাড়ে প্রবল বৃষ্টি এবং শুধু এই দার্জিলিং বা এই এলাকা নয়, একই সঙ্গে কিন্তু সিকিম যে NH10 লাইফলাইন সেটিও বিচ্ছিন্ন। প্রচুর পর্যটক যারা আটকে আছেন তাদেরকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন কন্ট্রোল রুম খোলা হচ্ছে, ট্যুরিজম ডিপার্টমেন্টের তরফে কন্ট্রোল রুম খোলা হচ্ছে। সেই কন্ট্রোল রুমের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে বিভিন্ন হোমস্টে এবং হোটেলগুলোতে কোন কোন পর্যটক মিরিকে বা এই ধরনের এলাকাগুলোতে আছেন। বিজনবাড়িতে মৃত্যুর ঘটনা আছে, সুকিয়া পুকুরিতে মৃত্যুর ঘটনা আছে, মিরিকে মৃত্যুর ঘটনা আছে। সেই মৃত্যুগুলোর পাশাপাশি ওই এলাকায় যে পর্যটকরা আছেন তাদেরকে নিকটবর্তী কোনো একটা সেফ প্লেসে নিয়ে আসার চেষ্টাটা পুলিশের তরফে শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে আমি পরিস্থিতিটা দেখাচ্ছি। ব্রিজ ভেঙে গিয়েছে, সকাল থেকে এই ছবি আমরা বারবার করে দেখেছি। সার্বিকভাবে কিন্তু বিপর্যস্ত। একদিকে পাহাড় বিপর্যস্ত, শিলিগুড়ির খুব কাছে পোড়াঝাড় এলাকা, যেখানে মহানন্দার বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকছে। একটু আগে মেয়র গৌতম দেব এই এলাকা পরিদর্শনে এসেছিলেন, জেলাশাসক পরিদর্শনে এসেছিলেন। তারা জানাচ্ছেন যে পূর্ত দপ্তর সেই যে পোড়াঝাড়ের বাঁধ, সেই বাঁধ মেরামতির কাজ করছে, কারণ না হলে ওই এলাকাতেও প্রচুর মানুষ নতুন করে বানভাসী হতে পারেন। এই সার্বিক পরিস্থিতির উপর প্রশাসনের তরফে নজর রাখা হচ্ছে। সব মিলিয়ে এই পরিস্থিতি পাহাড় এবং শিলিগুড়ি সহ এই সমতল এলাকায়। প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, একটার পর একটা আমরা ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে উত্তরবঙ্গে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একটা আস্ত বাড়ি ধসের ফলে ভেঙে পড়েছে, আর অপরদিকে দুধিয়ার যে সেতু, সেই সেতুও ভেঙে পড়েছে। দুটো ছবি TV9 বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। পর্যটকেরা হোটেল থেকে বেরোবেন না, অনুরোধ দার্জিলিং এর পুলিশ সুপারের। ধসে বন্ধ রয়েছে রোহিণী রোড এবং ঋষিখোলার রাস্তা খুললে পর্যটকদের শিলিগুড়ি পাঠানোর ব্যবস্থা করা হবে। এখনই পর্যটকদের পাহাড়ে যেতে নিষেধ করেছেন দার্জিলিং এর SP। যারা আটকে পড়েছেন সেখানকার পর্যটকেরা, তারা সেখান থেকে সেখানের ভয়াবহ অভিজ্ঞতার কথা আমাদের TV9 বাংলাকে জানিয়েছেন। শোনাবো আপনাদের। আমার পাশ দিয়ে বয়ে চলেছে জয়ন্তী নদী, আর তার ঠিক পেছনেই হচ্ছে জয়ন্তী পাহাড়। এখানে সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, উত্তরবঙ্গের অন্যান্য জায়গার মতো বাজ পড়েছে, ইনফ্যাক্ট এখনো বাজ পড়ছে। তবে উত্তরবঙ্গে অন্যান্য জায়গায় যেরকম ক্ষয়ক্ষতি হয়েছে, এখানে সেরকম ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। রাত 7টা না বাজতে বাজতেই বৃষ্টি আরম্ভ হলো। সে এক ভয়ঙ্কর বৃষ্টির রূপ। আমরা ভাবতেও পারিনি যে আমরা বেড়াতে এসে এরকম ভয়াবহ একটা পরিস্থিতির মুখোমুখি হতে চলেছি। রাত আরো যত বাড়তে লাগলো, বৃষ্টির পরিমাণও ততই বাড়তে লাগলো। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়লাম, কিন্তু রাত 1:30টার সময় উঠে দেখলাম চারিদিক ঘুটঘুটে অন্ধকার, বাজ পড়ছে এবং বাজের আলো আমাদের সমস্ত চারিদিক কাঁচ দিয়ে ঢুকছে। আর সেই আওয়াজে, আকাশ ফাটানো আওয়াজ, আমাদের ঘুম তো হচ্ছেই না, উপরন্তু একটা ভয় হচ্ছে আমরা কি করে এখান থেকে আবার বাড়ি ফিরবো। গ্যাংটক যাওয়ার কথা ছিল, আনফরচুনেটলি সমস্ত রাস্তা ব্লকেজ।
ল্যান্ডস্লাইড অ্যান্ড রিভার ওভারফ্লো। দ্যাটস ওয়াই আমরা আজকে যেতে পারছি না, আমরা এখানেই আটকে আছি। যদিও একটু ভয় লাগছে, বাট পাহাড়ে তো এটাই জীবন। এখন দেখা যাক কি হয়, রাস্তা খুলে গেলে আমরা কালকে অবশ্যই আমরা গ্যাংটকের দিকে যাব। সে আমাদের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, যা আমরা বিগত এতদিন ধরে ঘুরছি কোনোদিন আমরা এরকম ফেস করিনি। ভয়ঙ্কর বৃষ্টি হতে থাকে সেই পাহাড়ি রাস্তা দিয়ে, খুব অন্ধকার চারিদিকে, তার মধ্যে দিয়ে ড্রাইভার ভাই চালিয়ে যাচ্ছিল। বেশিরভাগ সাইড সিন নিয়ে আমরা কোনো রকমে দেখতে পারিনি, পথে মিরিক। এবং যখন আমরা দার্জিলিং ঢুকি তখন অবস্থা আরো অবনতি হতে শুরু করে, এবং যেভাবে বৃষ্টি তার সাথে বজ্রবিদ্যুৎ, যেভাবে আমরা কোনো ক্রমে হোটেলে প্রবেশ করি, দুদিয়া ব্রিজ বা আমরা যে পথ দিয়ে এসছি মিরিক থেকে, সেই পথের অনেকগুলো ব্রিজ ভেঙে গেছে, রাস্তাঘাট বন্ধ, ধস নেমেছে, ল্যান্ডস্লাইড। এবং আমরা লোকাল যে দার্জিলিংয়ে সাইট সিন করতে বেরিয়েছি সেগুলো সব সাইট সিন বন্ধ। गाड़ियाँ निकले ना यहाँ से, और टूरिस्ट जो है वो अपने जहाँ पे हैं होटल में वो वहीं पर रहें, सेफली रहें, दे विल बी सेफ इन द होटल। वंस द रास्ता गेट्स क्लियर्ड, हम लोग डेफिनेटली आपको बताएंगे, टैक्सी सिंडिकेट्स के माध्यम से, हमारे सोशल मीडिया के माध्यम से बताएंगे आप लोगों को। इसके अलावा जो हमारा अभी रोहिणी रोड है, रोहिणी रोड अभी वहाँ भी बहुत ही मेजर लैंडस्लाइड हुआ है, एंड उसमें थोड़ा टाइम लग सकता है, और NHIDCL देखता है उस रोहिणी रोड को। तो हम लोग के पास ये जो खबर है, वो जो हिलकाट रोड है वो इट इज़ इन यूजेबल कंडीशन, वी आर वेरीफाइंग इट अगेन। रास्ता लंबा ताकि सेफली जा पाए लोग। तो प्लान ये रहेगा कि अगर विसिल खोला एंड हमारा जो दिलाराम है वहाँ पे रास्ता क्लियर हो जाएगा, तो करशांग होते हुए लोगों को हम हिलकाट रोड होते हुए भेजेंगे हम लोग सिलीगुड़ी की तरफ, जो टूरिस्ट यहाँ पे हैं। और जो आने वाले लोग होंगे डेफिनेटली टूरिस्ट को हम एडवाइस करेंगे, अभी आई मीन ये रास्ता दार्जिलिंग में काफ़ी समस्या हुआ है, तो एडवाइस करेंगे कि अगर ना आए तो बेटर है, लेकिन आप जो लोग आने वाले सिलीगुड़ी से इनको अर्जेंसी है, जरूरत है, वो इसी रास्ता का यूज करेंगे। পাহাড়ের অবস্থা তো আপনাদের সামনে তুলে ধরলাম, কি ভাবছেন জঙ্গলের অবস্থা? জঙ্গলের অবস্থা আরো ভয়ানক, ডুয়ার্সের পরিস্থিতি ভয়াবহ। ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টিতে ফুসছে পাহাড়ি নদী, তোরসে লাল সতর্কতা জারি, জল বাড়ছে গ্যারগেন্ডা নদীতে। ব্যাপক ভাঙন শুরু হয়েছে তোরসে এবং গ্যারগেন্ডার পার্শ্ববর্তী অঞ্চলে। তোরসার পার থেকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে বাসিন্দাদের। জঙ্গলের অবস্থা দেখছেন, ভয়ানক অবস্থা। ভুটানে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা, পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করেছে ইতিমধ্যেই ভুটান। ওয়াং নদীর টালা বাঁধের গেট না খোলায় বড় বিপদ, টালা বাঁধের জল উপচে নদী বইছে। জলের চাপে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, বাঁধ ভাঙলে ভাসবে ডুয়ার্সের ভুটান ঘাট এলাকা। ওখানে যাওয়ার কথা ছিল, তো আমরা আস্তে আস্তে দেখি মোটামুটি জল নদীর থেকে জল ঢুকতে শুরু করেছে। আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে নদীর জল পুরো ওভারফ্লো করে নর্মাল প্লেসে, যে অফিসটা ছিল অফিসটা পুরো ডুবে গেছে, অফিস বন্ধ হয়ে গেছে, মেন রোড উঠে গেছে। এমনকি যে ব্রিজটা ছিল ক্রস করছি, মানে আমাদের ড্রাইভারটা আমার গাড়ি থেকে নেমে পড়েছিলাম, যে ব্রিজটা ক্রস করা হেঁটে পার করেছি, বিকজ মানে ব্রিজটা ওভারফ্লো করে ব্রিজের উপর থেকে জল যেতে শুরু করে দিয়েছিল নদীর জল, আর পুরো সাইডে নদীর জল ঢুকতে শুরু করে দিয়েছিল। তো আমরা শুনতে পেলাম ওখান থেকে কোনো লোকাল বললো মানে তোরসার ব্রিজ ভেঙে গেছে আই গেস কোনো কিছু, তো সেই জন্য পুরো ওভারফ্লো হয়ে পুরো রাস্তায় জল ঢুকে গেছে। এখন সমস্যা হয়েছিল যে আমাদের আজকে হাতি সফরে ছিল, তো সকাল 5:30টায় আমাদের রাইড ছিল, তো ওখান থেকে আমরা বেরোলাম, বেরিয়ে প্রায় আধা এক ঘন্টা আটকে ছিলাম। তারপরে বেরোনোর পরে আমরা যখন যাচ্ছি তখন দেখলাম তিস্তার সত্যি অবস্থা খুব খারাপ, ওভারফ্লোড হয়ে গেছে। তো তারপরে আমরা হোমস্টেতে এসেছি, আমাদের জামালপুর হোমস্টেতে এখানে রয়েছি। এখন এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আজকে আমাদের সাফারিও ছিল, সেগুলো সম্ভবত আর হবে না, আমরা থাকতে হবে আজকে দিনটা এখানে, ওয়েদার প্রচণ্ড খারাপ। অর্থাৎ আপনাদের সামনে তুলে ধরলাম যে ভুটানের পরিস্থিতিও কিন্তু আমাদের রাজ্যকে কোথাও একটা ভয়ানক পরিস্থিতিতে নিয়ে যেতে পারে, সেরকমই একটা বিপদের সতর্কবার্তা ইতিমধ্যে ভুটানের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে, এবং সমস্ত রকম ব্যবস্থা কি নেওয়া হচ্ছে। আমাদের দুই সহকর্মী দু জায়গা থেকে রয়েছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। ময়নাগুড়ি থেকে রয়েছেন আমার সহকর্মী নীলেশ্বর, আর অন্যদিকে হলং থেকে রয়েছেন আমার সহকর্মী সুজিত। আমি সবার প্রথমে ময়নাগুড়ি থেকে নীলেশ্বর যে রয়েছে তার সঙ্গে কথা বলি। নীলেশ্বর, আমি কিছুক্ষণ আগে একটা রেল অফিসের ছবি দেখছিলাম, যেখানে রেল লাইনটাও পুরোপুরি জলের তলায় চলে গিয়েছে, এবং রেলের যে অফিসটা রয়েছে ঠিক লাইনের পাশে, ক্রসিং এর পাশে, সেটার 80% প্রায় ডুবে গিয়েছে। তাহলে তো একটা রেল চলাচলে মানে ট্রেন চলাচলে ব্যাপক প্রভাব পড়তে পারে। তুমি যেখানে রয়েছো আশা করি সেই জায়গাটা বেদগাড়া। একদমই তাই, আমি ঠিক বেদগাড়া স্টেশনের এই এলাকাটাতেই রয়েছি। আর দেখো এই যে পিছনের যে জায়গাটা দেখাচ্ছি আমি তোমাকে,
সকালের যে ছবিটা ছিল তাতে কিন্তু একটু হলে পরেও ওই বাড়িটিকে দেখা যাচ্ছিল, কিন্তু এখন আর বাড়িটি নেই। কার্যত পুরো বাড়িটাই কিন্তু জলের তরে ভেসে গেছে। এবং এই যে জল তুমি দেখতে পাচ্ছ, এই জল সম্পূর্ণটা এসছে হচ্ছে জলঢাকা নদী থেকে। আমরা এর আগে যেরকম তিস্তা নদীর ভয়াবহতা দেখাচ্ছিলাম, এখন দেখাচ্ছি জলঢাকা নদীর কি অবস্থা। এবং এই যে ময়নাগুড়ি বেদগাড়া অঞ্চল, এই গোটা অঞ্চলে অন্তত 1000-এরও বেশি পরিবার এই জলবন্দী হয়েছে। প্রতি কয়টা বাড়ির ঘরে ঘরে জল ঢুকেছে, সমস্ত মানুষ চলে এসছে। তারা কিন্তু এই যে রেল লাইনের পারে এইভাবে দাঁড়িয়ে আছে, এইখানে তারা তাদের গবাদি পশু টশু সমস্ত কিছু নিয়ে চলে এসছে এবং খুব উদ্ভ্রান্ত অবস্থায় আছে তারা। তাদেরকে এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, কিছু কিছু জায়গায় রেস্কিউ শুরু হয়েছে, কিন্তু এখানে আরো দরকার, আরো অনেকটাই দরকার। নহলে কিন্তু এই অঞ্চলের যারা বাসিন্দারা রয়েছে একদম নীলেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। এবং স্বাভাবিকভাবে রেলের যে অফিসটা আমরা সকালবেলা দেখতে পেয়েছিলাম যে 80% উপর দিয়ে জল যাচ্ছিল, সেই রেলের অফিসটা এখন আর দেখা যাচ্ছে না, পুরো অংশটাই জলে তলায়। যদি এখনই কোনো রকম বৃষ্টি না, পরিস্থিতি একটু না হলেও ভালো না হয়, তাহলে এই যে রেল লাইন রয়েছে সেই রেল লাইন পুরোপুরি জলে তলায়, অর্ধেকটা অংশ পুরোপুরি চলে গিয়েছে, বাকি অংশটাও জলে তলায় চলে যাবে। হলংয়ে বেশ কিছু পর্যটক আটকে রয়েছেন এই মুহূর্তে, তাদেরকে ফেরানোর জন্য ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাবেন আমার সহকর্মী সুজিত সঙ্গে রয়েছেন। সুজিত, হলংয়ের কি অবস্থা? দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি মাদারিহাটের হলং ব্রিজের সামনে। ইতিমধ্যে হলং নদীর ব্রিজ কিন্তু ভেঙে গেছে। এই হলং নদীর যে ব্রিজ ভেঙে গেছে, আপনাদের আমি দেখানোর চেষ্টা করব যে হলং নদীর যে প্রায় 40 ফিটের মতো ব্রিজ রয়েছে, সেই ব্রিজ ভেঙে গেছে। ইতিমধ্যে ভেতরেই কিন্তু বহু পর্যটক আটকে রয়েছেন, পর্যটকরা ভেতরে রয়েছেন এবং হলং নদীর সামনে কিন্তু ইতিমধ্যে বহু মানুষ ভিড় করেছেন। তোমাকে প্রথমেই বলবো যে আলিপুরদুয়ারে তোরসা নদীর জল লাল সংকেত জারি করা হয়েছে। স্বাভাবিকভাবেই ডুয়ার্সের বেশ কিছু এলাকা কিন্তু জলমগ্ন হয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে গেরগেন্ডা নদীর জলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। আমি এই মুহূর্তে হলং বনবাংলোর সামনে মাদারিহাটে রয়েছি। এখানে হলং যে ব্রিজ ভেঙে গেছে, ফলে ব্রিজের ওপারে রয়েছে মাদারিহাটের বেশ কয়েকটি রিসোর্ট, যেখানে সরকারি রিসোর্ট, যেখানে পর্যটকরা রয়েছেন, সেখানে পর্যটকরা বন্দী রয়েছেন। এই ব্রিজ বিদ্যুৎ ভেঙে যাওয়ার ফলে এই এলাকার সঙ্গে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নদী বিপদসীমার উপর দিয়ে বইছে এবং সাংঘাতিক জলের তোর, সেটা ছবি দেখে আমি বুঝতে পারছি। সেটা যদি একটু দেখানো সম্ভব হয় এবং রাস্তার দুধারে কি পরিস্থিতি, মানে নদীর দুধারে কি পরিস্থিতি, সেইটা যদি তুমি আমাদের সামনে তুলে ধরো। যে ক্যামেরা পার্সন তাকে বলার চেষ্টা করবো যে নদী কি অবস্থা হয়েছে। দেখুন আপনারা সবাই নদীর যে কি অবস্থা দাঁড়িয়ে গেছে, মানে সাংঘাতিক জলের তোর। এবং এই নদীর চোটে যে এলাকায় সেতু ছিল, সেই সেতু পুরোপুরি ধসে গিয়েছে। দেখতে পাচ্ছেন কাঠের সেতুটা, জাস্ট কিছুটা অংশ আমরা যেটা রাস্তার দিকে ছিল সেইটুকুনি আপনাদের দেখাতে পেরেছি। মধ্যিখানে সেতুটা পুরো ভেঙে জলে ভেসে গিয়েছে, কারণ ভাসবে নাই বা কেন, নদীর যে স্রোত আমরা দেখতে পাচ্ছি এবং এখনো পর্যন্ত আরো জল বাড়ছে, সেই কারণে কিন্তু পরিস্থিতি আরো ভয়ানক হতে পারে। আর সুজিত, হ্যাঁ ফলে পর্যটকরা কিন্তু ইতিমধ্যে ভেতরে রয়েছেন, এখনো তারা ওখানে আটকে রয়েছেন। হ্যাঁ বলুন। আর এই মুহূর্তে আপনাদেরকে আরো একটা ছবি দেখাবো, যেখানে জলের তোরে ভেসে গেল গন্ডার। গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন জলঢাকা নদীতে ভেসে যেতে দেখা গেল এক শৃঙ্গ এক গন্ডারকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও। রেঞ্জ অফিসার জানিয়েছেন নাথুয়া চর থেকে গন্ডারটি নদী পেরিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে গরুমারা জঙ্গলে ঢুকেছে। পুরো বিষয়টির উপর নজর রাখছে বন বিভাগ। দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে প্রাণ বাঁচানোর জন্য সে এইভাবে সেখান থেকে চলে এসেছে।
জলের তোরে ভেসে গেল গন্ডার। গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন জলঢাকা নদীতে ভেসে যেতে দেখা যায় একশৃঙ্গ এক গন্ডারকে, এবং একটি গন্ডার উঠে আসে, সেই ছবিটি দেখাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই ছবি, এবং রেঞ্জ অফিসার জানিয়েছেন নথুয়া চর থেকে গন্ডারটি নদী পেরিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে গরুমারা জঙ্গলে ঢুকেছে। পুরো বিষয়টির উপর নজর রাখছে বন বিভাগ। বন বিভাগ পুরো বিষয়টির উপর নজর রাখছে। দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে বাঁচার তাগিদে সে জল টপকে সে চলে আসছে, সেই ছবি দেখাচ্ছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে ভিডিওটি। ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরবঙ্গে, বিপর্যস্ত পুরো উত্তরবঙ্গ। নাগরাকাটায় ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি। গতকাল থেকে একটানা বৃষ্টির জেরে জলমগ্ন প্রায় ৩০০টি পরিবার। রাস্তার উপর দিয়ে বইছে জলের স্রোত। জলঢাকা নদীর জল ঢুকে প্লাবিত ডুলকাপাড়া, খেরকাটা, সুখানি বস্তি এলাকা। বিপর্যস্ত এলাকায় বিপর্যয় মোকাবিলা দল তারা পৌঁছে গিয়েছেন। সমস্ত বিডিওদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের হাজিপাড়া খয়েরবাড়ি এলাকায় জলবন্দী প্রায় ২০০টি পরিবার। জলের তলায় প্রাথমিক স্কুল, বাড়ি ঘর। বানারহাট ক্লাব ব্লকের তোতাপাড়া বনবস্তি এলাকা জলমগ্ন, ঘরের ভেতর দিয়ে বইছে জল। আর এবারে আপনাদেরকে দেখাবো ধূপগুড়ির গয়ের কাটা জ্যোতির্ময় কলোনির ছবি। জলমগ্ন পুরো এলাকাটা। জলবন্দী বাসিন্দাদের উদ্ধারে নেমেছেন দমকলের যারা কর্মীরা রয়েছে, তারা কিভাবে প্রাণের ঝুঁকি নিয়ে তারা সেখানে আটকে পড়া বাসিন্দাদের এক এক করে উদ্ধার করছেন, সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে। ধূপগুড়ির গয়ের কাটা জ্যোতির্ময় কলোনির ছবি দেখতে পাচ্ছেন। হু হু করে সেখানে জল ঢুকেছে এবং তার ফলে জলবন্দী হয়ে পড়েছিল বেশ কয়েকটি পরিবার। তাদেরকে উদ্ধারের জন্য এগিয়ে আসেন দমকলের কর্মীরা। তারা প্রাণের ঝুঁকি নিয়ে এক এক করে প্রত্যেককে সেখান থেকে উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বানারহাট ব্লকের গয়েরকাটা জ্যোতির্ময় কলোনি এলাকায়। যে এলাকায় টানা বৃষ্টির জেরে জল ঢুকে পড়েছে গোটা এলাকায়। ঠিক আমার বাঁদিকে দেখলে বোঝা যাবে বাড়ির উঠানের ভিতর দিয়ে বইছে জলের স্রোত। যেভাবে জল বইছে তাতে কিন্তু গোটা এলাকা প্লাবিত বলাই যায়, এবং যেভাবে জলের স্রোত এই মুহূর্তে গোটা এলাকা জুড়ে চলছে তাতে রীতিমতো বিপর্যস্ত জনজীবন। এখনও প্রশাসনিক কর্তাদের দেখা মেলেনি এবং এলাকার মানুষ কিন্তু জল পেরিয়ে যাতায়াত করছে, এমনই ছবি কিন্তু এই এলাকায়। অনেকগুলো বাড়িতে এই এলাকায় বানে সব ভাসছে, মানে এত জল সব বাড়িতে, কারো রান্নাঘরে রান্না করতে পারছে না, রান্নাঘর কারো ভেঙে গেছে, মানে লোকে মানে বিপর্যস্ত পড়ে গেছে। এরা কি করে এরা উদ্ধার হবে? কত মানুষ জলবন্দী? প্রচুর হাজার দুয়েক হবে এখানে। এখন প্রথমে আমরা এখানে যে 7খানা বাড়ি ছিল রেস্কিউ করলাম, বাচ্চা, মহিলা এবং বয়স্ক লোক। আমাদের সঙ্গে রয়েছে আমাদের ফায়ারের টিমও রয়েছে, আর আমাদের সিভিল ডিফেন্স টিমও আসছে। মানে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা। কোন কোন এলাকায় জল ঢুকে পড়েছে এমন জলবন্দী হয়ে রয়েছে? গয়েরকাটা হয়ে গেল, দিননাগুড়িটা মানে মোটামুটি সেফ আছে, ওখান থেকে রেস্কিউ করা হয়ে গেছে, এভিকশন করা হয়ে গেছে। আংলা বাসাও আছে, আর আপনার বানারহাট যে এলআরপি মোড়গুলো আছে ওখানে একটু জলটা ঢুকে। গ্রামীণ এলাকাতেও কি এই ধরনের সমস্যা তৈরি হয়েছে? গ্রামীণ এলাকাতেও হয়েছে, মানে আমরা দেখছি সব জায়গাতে টিম পাঠানো আছে, সব জায়গাতে পুলিশ ব্যবস্থা করা আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ। দুর্গতদের পাশে থাকতে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাঠে নেমে মানুষকে সাহায্যের জন্য নির্দেশ অভিষেক। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সৌরভ গুহ। সৌরভ, কি নির্দেশ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের? দেখো, যেটা দলীয় সূত্রে খবর যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা নেতাদের, এবং সেখানে ক্যামার স্ট্রিট অফিস থেকে খুব স্পষ্টভাবে জানানো হয়েছে যে বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গের এলাকায় একেবারে মাঠে নেমে মানুষের সঙ্গে সংযোগ করা, যথাসম্ভব মানুষের পাশে দাঁড়ানো এবং ত্রাণের কাজ যেমন রাজ্য সরকারের তরফ থেকে করা হচ্ছে, তার পাশাপাশি দলের তরফে বিশেষত যারা যুব ফ্রন্টে রয়েছেন, স্বচ্ছ ফ্রন্টে রয়েছেন, তাদেরকে সশরীরে উপস্থিত থেকে মানুষের ত্রাণ কার্যে অবতীর্ণ হওয়ার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবে 2026-এর আগে এই নির্দেশটা নিশ্চিতভাবে রাজনৈতিকভাবেও খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, অনেক ধন্যবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কর্মীদের নির্দেশ দিয়েছেন যাতে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানো যায়। মুখ্যমন্ত্রী আমাদেরকে টেলিফোনে জানিয়েছেন এক্সক্লুসিভ TV9 বাংলায় যে আগামীকাল তিনি উত্তরবঙ্গে যাচ্ছেন এবং পরিস্থিতি খতিয়ে দেখবেন। উৎসব না বিপর্যস্ত মানুষের পাশে থাকবে প্রশাসন, এই প্রশ্ন তুলেছেন এবার শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
আজকে যখন উত্তরবঙ্গ বিপর্যস্ত, পাহাড়ে মানুষের মৃত্যু ঘটেছে, ধস নেমেছে, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, এই রকম পরিস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রী পাহাড়ে আসবেন কি? পাহাড়ে সহ উত্তরবঙ্গের বর্ষণে বিপর্যস্ত মানুষের পাশে সরকারিভাবে তারা কিভাবে দাঁড়ান, এটা মানুষ দেখতে চায়। উত্তরবঙ্গের মানুষ উৎসব না বিপর্যয়ে বিধ্বস্ত মানুষের পাশে রাজ্যের প্রশাসন কোথায় গিয়ে দাঁড়াবে, সেটাই হচ্ছে এই মুহূর্তে দেখবার বিষয়। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তিনি প্রশ্ন তুলেছেন, তার আগে টিভি 9 বাংলা আপনাদের সামনে এক্সক্লুসিভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনও নিয়েছে, সেটা আপনাদের শুনিয়েছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন সর্বক্ষণ তিনি বিষয়টিতে নজরদারি করছেন এবং আগামীকাল তিনি উত্তরবঙ্গে যাবেন এবং সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং সেখানে প্রশাসনিক কর্তারা রয়েছেন যাদের ফিল্ডে থেকে পরিস্থিতি সরে জমিনে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপর্যয়ের ঘটনায় তিনি মর্মাহত পরিস্থিতির উপর নজর রাখছেন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একটু আগে শীর্ষ আধিকারিকদের সঙ্গে মিটিং করলেন, আপনি যদি একটু লেটেস্ট খবরটা আমাদের দেন। যা ঘটনা ঘটেছে তার দুর্ঘটনাজনক, প্রাকৃতিক দুর্যোগ আমাদের কারো হাতে নেই, কিন্তু আমরা খুব মর্মাহত এই ঘটনা এবং শোকাহত এবং দুঃখিত। ইমিডিয়েট আমি আর সিএস মিলে আমরা দার্জিলিং জেলা, কালিম্পং জেলা, আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি জেলা, কুচবিহার জেলা, 5টা জেলার সাথে ভার্চুয়ালি এই কিছুক্ষণ আগে কনফারেন্স করেছি। আর আমি সকাল 6টা থেকে মনিটরিং এ আছি। আমি যেটা বলেছি যে টুরিস্টরা যেখানে আছে সেভাবেই থাকবে এখন, তার জন্য এক্সট্রা হোটেল ভাড়াটা যেন না দিতে হয়, প্রেশার না দেয় হোটেল মালিকরা, সেটা প্রশাসন দেখবে। যে পরিবারগুলো মারা গেছে এবং মিরিকে সম্ভবত কয়েকজন মারা গেছে, ডিটেলস আমরা এখনো পাইনি, আমরা কালেক্ট করছি। জোরবাংলো একটা মারা গেছে শুনছি 2-3 জন, এবং মেন ঘটনাটা মিরিকে হয়েছে। কালিম্পং, তাছাড়া রঙ্গিতের জল, তিস্তার জল, সংকোচের জল, ন্যাশনাল হাইওয়ে অনেকটা ধস নেমেছে, 2-3টে ব্রিজ নষ্ট হয়ে গেছে। সুতরাং আলিপুরদুয়ারকে অ্যালার্ট করা হয়েছে, সব ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়ে গেছে এবং এটাকে মনিটরিং করার জন্য কালকে আমি আসছি, আমরা বেলা 3টের মধ্যে পৌঁছে যাবো আশা করি। আচ্ছা, ধন্যবাদ দিদি। আজকে যেহেতু পুজোর কার্নিভেলটা আছে এবং এখানেও প্রায় 100 ক্লাব পার্টিসিপেট করে, কালকে জেলার গুলো হয়ে গেছে, সেখানে যদি আমরা না থাকি সেটা খারাপ দেখায়, কারণ প্রোগ্রামটা তো আমাদের সবাইকে ঘিরে। সুতরাং এটাও তো একটা ব্যাপার আছে বাংলার ঐতিহ্য, সেই জন্যই আজকে ওদের সাথে কথা বলে নিয়ে ওরা ফিল্ডে থাকবে, ওরা কেউ যেন কোনো ফিল্ডের বাইরে না বেরোয় এবং বাদ বাকিটা আমরা কালকে ওখানে গিয়ে আমরা টাইম টু টাইম মনিটরিং করে নেবো। ধন্যবাদ মমতা দি আমাদের সময় দেওয়ার জন্য, অসংখ্য থ্যাংক ইউ সো মাচ। আরো একবার আমাদের নজর রাখতেই হবে উত্তরবঙ্গের দিকে, কেননা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, ধসে মৃত্যু মিছিল। মিরিকে এখনো পর্যন্ত ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13, সুখিয়াতে সেখানে সুখিয়া পুকুরিতে মৃতের সংখ্যা 4। বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদী, তিস্তা, জলঢাকা, তোরসায় জারি করা হয়েছে লাল সতর্কতা। রাস্তার উপর দিয়ে বইছে জলস্রোত, দুমড়ে মুচড়ে যাচ্ছে সেতু, ধসে কার্যত বিচ্ছিন্ন পাহাড়, আটকে পড়েছেন বহু পর্যটকেরা। নাগরাকাটায় সেখানে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি, দেখাচ্ছি আপনাদের একটার পর একটা ছবি। ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গে, বিপদসীমার উপর দিয়ে বইছে একের পর এক নদী, সেই ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের বিগ ওয়ালে সেই ছবিগুলো একটার পর একটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন কিভাবে জলের স্রোত, এবং এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছে একটা আস্ত বাড়ি ভেঙে পড়েছিল, সেই ছবি দেখতে পাচ্ছেন। একটার পর একটা ছবি দেখাচ্ছি, দেখুন একটা আস্ত বাড়ি, সেটা ধসের কবলে পড়ে ভেঙে পড়লো পুরো বাড়িটা, এই ছবি দেখাচ্ছি একটার পর একটা ছবি। এর পরের কি ছবি রয়েছে সেই ছবি দেখাবো আপনাদেরকে। এই ছবি, এই পরিস্থিতি যখন দেখা যাচ্ছে ঠিক তখনই আরো একটা ছবি দেখাচ্ছি, দেখুন একবার কিভাবে জলের তোরে দুধিয়া সেতুর একটা অংশ ভেঙে পড়েছে, সেই ছবিটা। দুটো ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে। এই ছবিগুলো দেখলে বোঝা যাচ্ছে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে। দেখুন একবার এই
সেতুর ছবিটা আরো একবার আপনাদেরকে দেখাবো, কিভাবে সেতুর একটা অংশ ধসে গিয়েছে। দেখুন কিভাবে একটা অংশ কার্যত বসে গিয়েছে, যার ফলে এই দু প্রান্তের যোগাযোগ ব্যবস্থা এই মুহূর্তে কিন্তু বন্ধ রয়েছে। একেবারে সেতুর যে মাঝের অংশ রয়েছে সেই মাঝের অংশটা বসে পড়েছে, যার ফলে কিন্তু যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন। আর অপরদিকে যে বাড়ির ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন লাল টিনের চালার যে বাড়ি রয়েছে সেই বাড়ি ধসে পড়ে গেল। একটার পর একটা ছবি আপনাদের সঙ্গে তুলে ধরছি এই মুহূর্তে উত্তরবঙ্গের বৃষ্টি বিপর্যয়ের ছবিগুলো। বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি, মিরিক, তিস্তা বাজার, রোহিণী, দার্জিলিং, বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি। দেখুন আপনারা মিরিকের ছবিটা দেখুন, মিরিকে সেখানে ধসের কবলে পড়ার পর কি পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে বিভিন্ন যে রাস্তাগুলো রয়েছে রাস্তাগুলো কার্যত বন্ধ। তিস্তা বাজারে সেখানে রাস্তার ওপর দিয়ে বইছে তিস্তা নদী, ভয়ঙ্কর পরিস্থিতি। আরো একটি ছবি দেখাচ্ছি আপনাদেরকে, রোহিণীর ছবিটা দেখুন একবার, রোহিণী সেখানেও কিন্তু ধসের ফলে আমরা দেখতে পাচ্ছি সেখানে রাস্তা বন্ধ রয়েছে, সেই ছবি দেখাচ্ছি। দার্জিলিং এর পরিস্থিতি দেখুন, দার্জিলিং এ সেখানে ধস কবলিত যে এলাকা রয়েছে সেই এলাকা থেকে ধসের ফলে যে জায়গাটা পুরোপুরিভাবে বিপর্যস্ত, সেখানে কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে যাতে ফেরানো যায় সেটার চেষ্টা লাগাতার আপনাদের সামনে এই মুহূর্তে 4টে উইন্ডোর মাধ্যমে তুলে ধরছি উত্তরবঙ্গে যে বৃষ্টি বিপর্যয়ের ছবি, সেই বৃষ্টি বিপর্যয়ের ছবি, মিরিক, তিস্তা বাজার, দার্জিলিং, রোহিণী, বিভিন্ন জায়গার ছবি। আর এই ভয়ঙ্কর ছবিটি আরো একবার দেখুন আপনারা, আস্ত একটা বাড়ি কিভাবে পড়ে গেল। আর এই ছবি হচ্ছে দুধিয়া সেতুর ছবি। আরো একটি বড় আপডেট আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো। আচমকাই উত্তরবঙ্গের একাধিক নদীতে বাড়ছে জলস্তর। আরো একবার জানাই, আচমকাই উত্তরবঙ্গের একাধিক নদীতে জলস্তর বাড়ছে। দুধিয়ায় আতঙ্কে ঘর ছাড়ছে নদী পারের বাসিন্দারা, কেননা ইতিমধ্যেই রেড অ্যালার্ট অর্থাৎ লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের একাধিক নদী তিস্তা, তোরসা জল ঢাকায় আচমকাই নদীর জলস্তর বেড়ে চলেছে, যার ফলে কিন্তু দুধিয়াতে সেখানে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। দুধিয়া থেকে সরাসরি আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন, প্রসেনজিতের কাছে চলে যাবো। প্রসেনজিৎ, আচমকাই তো সেখানে বিভিন্ন নদীর জলস্তর বেড়ে যাচ্ছে, তুমি তো গ্রাউন্ড জিরোতে রয়েছো, কি ছবি তুমি দেখতে পাচ্ছ? একদম দেখো, আমি একদম লাইভ ছবি দেখাবো। পাহাড়ের নদীগুলো ফের ফুঁসতে শুরু করেছে, কি বিশাল পরিমাণ জলরাশি এবং কি বেগে নদীগুলো বইছে। একদম ছবিটা দেখাচ্ছি, দেখো যে দুধিয়া নদী, ওই যে দুধিয়া ব্রিজ, যে ব্রিজ ভেঙে পড়েছিল, কিন্তু সকালের দিকে কিন্তু জলস্তর কমতে শুরু করেছিল। বেলা বাড়তেই কিন্তু রাশি রাশি জলস্তর আসছে। তুমি দেখতেই পাচ্ছ, দর্শকদের দেখাচ্ছি ফুল স্ক্রিনে কিভাবে জলের স্রোত নেমে আসছে। এবং যদি একবার এদিক দেখানো যায়, জলের যে স্রোত, কারেন্টটা দেখো, গর্জন করতে করতে দুধিয়া নদীর এই জল কিন্তু কার্যত এগিয়ে চলেছে। প্রবল বেগে নদীগুলো বইতে শুরু করেছে, বিভিন্ন নদীতে জলস্তর বাড়ছে কিন্তু, যে কারণে নতুন করে এই নদীর চরবর্তী যে বিভিন্ন এলাকা, সেই এলাকাগুলোতে ভাঙনের আশঙ্কা আবারও দেখা দিচ্ছে, কারণ নদীগুলো ফুঁসতে শুরু করেছে। পাহাড়ে যে বিপুল পরিমাণ বৃষ্টি, সেই বৃষ্টির জেরে জল পাহাড় থেকে নামছে, এবং যে কারণে এই মুহূর্তে কিছুটা সমতলের দিকে শিলিগুড়ির কাছাকাছি যে এই এলাকাগুলো, নদীগুলো কিন্তু আবার নতুন করে ফুঁসে উঠছে। আরও একবার দেখাবো নদীর জলটা, একবার যে উল্টো দিক থেকে, যেদিক থেকে নদীটা এগিয়ে আসছে, ছবিটা দেখানো যায়, প্রচুর পরিমাণে জলরাশি কার্যত গর্জন করতে করতে আসছে। এবং ঢেউগুলো তুমি যদি দেখো, পাহাড়ি একটা শান্ত নদী, এই সময়কালে সেপ্টেম্বর মাস পেরিয়ে আমরা অক্টোবরে রয়েছি, যে সময় পায়ে হেঁটে চলা যায়, সেই সময়কালে নদীর যা অবস্থা কার্যত পাগল পাড়া বলা চলে। প্রবল স্রোতে নদী বইছে, এবং একবার গর্জনটাও তোমাকে শোনাবো, কি হারে গর্জন করতে করতে নদীগুলো এগোচ্ছে। দেখো, আমার মনে পড়ে যাচ্ছে কিছুদিন আগে সেই তিস্তার বিপর্যয়ের কথা, ঠিক একই ধরনের ছবি কিন্তু আমরা সেই সময় তোমার কাছে একটা বিষয় জানতে চাইবো, তুমি তো এই এলাকার বাসিন্দা, দীর্ঘদিন ধরে এই এলাকাতেই তুমি রয়েছো, কখনো কি এইভাবে দুধিয়া নদীকে ফুঁসতে দেখেছো কখনো? দেখো, আমি বললাম তো, এই সময়কালে যেই সময় নদীগুলো দিয়ে পায়ে হেঁটে চলা যায়, সেই সময়কালে নদীর এই ছবিটা দেখো, দূরে আমার পিছনের যে জায়গাটা, সেই জায়গাটায় দেখো নদীর জল কিভাবে এসে পাথরে ধাক্কা মারছে। দেখো জলগুলো ভাঙছে, গড়ছে, ভাঙছে। তুমি ভালো করে দেখলেই বুঝতে পারবে, দর্শকরা বুঝতে পারবেন কতটা কারেন্ট এর মধ্যে রয়েছে এবং কি স্রোতে বইছে, যে কারণেই কিন্তু বিপর্যয় এবং ক্ষয়ক্ষতি সমানে বাড়ছে। এই জলস্তর যতক্ষণ না নেমে যাচ্ছে, যতক্ষণ না এই নদীর জল কমছে, ততক্ষণ কিন্তু প্রতি পদে বিপদের আশঙ্কা, এবং এই জায়গাগুলোও কিন্তু
এই জলের ধাক্কায় যে কোনো সময় তলিয়ে যেতে পারে। একবার দূরে দেখাবো তিস্তা ব্রিজটা, দেখো নতুন ব্রিজ তৈরি হচ্ছে, পুরনো ব্রিজ যেটা ভেঙেছে দেখো ওই যে ব্রিজ দুমড়ে মুচড়ে গিয়েছে, ওই এলাকায় কিন্তু এখন জল নেই, জলের স্রোত বাড়তে শুরু করেছে, হু করে জল কিন্তু এখন এই দিক দিয়ে বইছে। এবং যদি দীপান যদি একটু এদিকটায় আসে এবং মাটির ওই খাসটা দেখায়, দেখো মাটিগুলো ঝুলছে, কারণ প্রতি মুহূর্তে যখন এই জলের রাশি এসে ধাক্কা মারছে একের পর এক এই এলাকাগুলোতে কিন্তু ভাঙন হচ্ছে। আমি একবার দূর থেকে যতটা যাওয়া যায় একবার দেখাবো, দেখো এই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে ফাটল, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে দীপান একটু এদিকে সর, আস্তে আস্তে কিন্তু জলের দিকে পড়ে যাবে এবং এই ধরনের ফাটল ধরাতে প্রবল জলরাশি। প্রসেনজিৎ, আমরা যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তুমি ভয়ঙ্কর একটা ছবি দেখাচ্ছ, দুধিয়ায় নদীর জলস্তর ক্রমশই বাড়ছে। আমি বলবো তোমাকে এবং তোমার সঙ্গে যিনি সহকর্মী রয়েছেন তারা সাবধানে তোমরা কাজ করো, সাবধানতার সঙ্গে তুমি টিভি 9 বাংলাকে দেখাও এই মুহূর্তে দুধিয়ার কি পরিস্থিতি, ভীষণ সাবধানতার সঙ্গে। আমি আরো একবার দেখাবো, দেখো ছবিটা, দুধিয়ায় এই মুহূর্তে নদীগুলো ফুসছে, পাহাড়ের যে বিভিন্ন নদী, পাহাড় জুড়ে বিভিন্ন এলাকার বৃষ্টি। একবার উঁচুতে পাহাড়টা দেখাতে বলবো দীপানকে, দেখো উঁচুতে পাহাড়ে মেঘ দেখতে পাচ্ছ এবং ওই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জল ধীরে 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 পাহাড় থেকে নামছে, যে কারণে কিন্তু নদীগুলো ফুসতে শুরু করেছে। দেখো উপরে ঘন কালো মেঘে ঢাকা পাহাড়ের চূড়াগুলো যদি দেখো উঁচুর দিকে, সেখানে দেখো মেঘ দেখতে পাচ্ছ, কালো দেখতে পাচ্ছ, ওই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি হচ্ছে, মেঘ রয়েছে, যে কারণেই কিন্তু নতুন করে বেলা বাড়তেই এই নদীগুলো ফুসতে শুরু করেছে। এই পরিস্থিতি দাঁড়িয়ে যদি আজকে রাতেও গতকালকের মতো বৃষ্টি হয়, অর্থাৎ পূর্বাভাস কিন্তু আছে আজকেও বৃষ্টি হতে পারে, এই প্রবল বৃষ্টি যদি হয় সেক্ষেত্রে এই নদীগুলো কী রূপ নেবে তা ভাবলেই কার্যত আমরাও শিহরিত হয়ে যাচ্ছি। দেখো একদম লাইভ ছবি গ্রাউন্ড জিরো থেকে দেখাচ্ছি দুধিয়ায় যে নদী, সেই নদী কি স্রোতে বইছে এবং সেই স্রোত একদম আমরা দেখাচ্ছি কি হারে যাচ্ছে। একটা সামান্য নদী, যে নদী হেঁটে এই সময়কালে পারাপার হওয়া যায়, জলই থাকে না, ভরা বর্ষাকালীন পরিস্থিতির মতোই প্রবল বৃষ্টির জেরে এই নদীগুলো ফুলে ফেঁপে উঠে প্রচণ্ড গতিতে বইছে, গর্জন করতে করতে এগোচ্ছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি বিভিন্ন এলাকায় নতুন নতুন করে রিপোর্টেড হচ্ছে। আমরা লাগাতার সেই ছবিটা দেখাচ্ছি, তুমি এবং তোমার সহকর্মী দীপায়ন তোমরা খুব সাবধানতার সঙ্গে কাজ করো, কেননা যে পরিস্থিতি এই মুহূর্তে সেখানে তৈরি হয়েছে সেই পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর। কি ভয়ানক পরিস্থিতি হচ্ছে দেখতে পাচ্ছেন, মানে মিনিটে মিনিটে না নদীর জলস্তর বাড়ছে এবং কখন কি কোথায় হতে পারে সেইটা কিন্তু একটা ভয়ানক পরিস্থিতির জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আগামীকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু আগামীকাল সকাল পর্যন্ত উত্তরবঙ্গের কি অবস্থা থাকবে সেটা আপনারা কোথাও আন্দাজ করতে পারছেন। সিকিমের ছবি দেখাবো, ধসে বিপর্যস্ত এই মুহূর্তে উত্তর সিকিমের লাচুং এলাকা, ফুলে ফেপে উঠেছে পাহাড়ি নদীর জলস্রোত, পুরোপুরি আটকে গেলে বড় বিপদের আশঙ্কা রয়েছে, তৈরি হতে পারে কৃত্রিম লেক। এটাই এই মুহূর্তে ভয়ানক অবস্থা দেখতে পাচ্ছেন, পাহাড়ি নদী ফুলে ফেপে উঠেছে, জলস্রোত যেভাবে দেখা যাচ্ছে সাংঘাতিক একটা পরিস্থিতি তৈরি হতে পারে, এরকমই ভয়ানক একটা আশঙ্কা করা হচ্ছে। আর এই মুহূর্তে বন্যপ্রাণের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। এই ছবি না আমার সেই অসমের কাজিরাঙ্গা সেই বন্যা পরিস্থিতি যখন তৈরি হয়েছিল ঠিক সেই কাজিরাঙ্গার ছবির কথা মনে পড়ছে, একদম উত্তরবঙ্গে সেই অবস্থায় জল ঢাকা নদী, দেখুন জলের তোড়ে ভেসে গেল গন্ডার, গরুমারা জাতীয় উদ্যান লাগোয়া নদীতে মৃত্যু এক শৃঙ্গ গন্ডারের, দেখুন কিভাবে ভেসে আসে এবং সেই গন্ডারটা আস্তে আস্তে উঠছে, কারণ তারও তো বাঁচার ইচ্ছে আছে, সেই বাঁচার জন্য জলের তোড়ে ভেসে এসে সে ওঠে উপরে। এবং এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে একাধিক বন্যপ্রাণী এই মুহূর্তে ভেসে গিয়েছে গরুমারা থেকে জলের তোড়ে। উত্তরে ভয়ঙ্কর দুর্যোগে বিপন্ন বন্যপ্রাণ, জলঢাকা নদীতে জলের তোড়ে ভেসে গেল গন্ডার, গরুমারা জাতীয় উদ্যান লাগোয়া নদীতে মৃত্যু হয়েছে এক শৃঙ্গ গন্ডারের। অন্যদিকে জলঢাকা নদী পেরোতে গিয়ে আটকে পড়েছে হাতির দল, সেই ছবি আপনারা দেখছেন। একেবারে মাঝখানে আটকে পড়েছে হাতির দল। হাতির দল পুরো মাঝখানে আটকে পড়েছে, কারণ সব চারিদিকে জলে ঘিরে রয়েছে, তারা কোন দিকে যাবে কিভাবে যাবে সেটা তারা ঠাহর করতে পারছে না। বন্যপ্রাণ এই মুহূর্তে বিপন্ন।
আলিপুরদুয়ার ডিভিশনের সেবক রংপুর প্রকল্পের আওতায় সেবক স্টেশনে ইয়ার্ড রিমডেলিং এর কাজ চলায় আগামী সপ্তাহে বদল আসছে এনজিপি এবং শিলিগুড়ি জাংশনের একাধিক ট্রেনের সময়সূচিতে। কিছু ট্রেনের রুটও সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে আগামী 8 এবং 9 অক্টোবর প্রি নন ইন্টারলকিং এবং 10 থেকে 15 অক্টোবর পর্যন্ত নন ইন্টারলকিং এর কাজ চলবে। এই সময়ের মধ্যে বিভিন্ন লোকাল এবং এক্সপ্রেস ট্রেনের সময়সূচিও চলাচলে বদল থাকছে। দেখুন, উত্তরবঙ্গের পরিস্থিতি তো আপনাদের সামনে প্রত্যেকটা মুহূর্তে তুলে ধরছি। জানেন তো, দক্ষিণবঙ্গ নিয়েও আশঙ্কায় রয়েছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের ডিভিসিকে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসি প্রবল বেগে জল ছাড়ছে। 20 বছর ধরে ড্যামগুলিতে কোনো রকম ড্রেজিং করা হচ্ছে না। 5 থেকে 6টি রাজ্যের জল বাংলাকে সামলাতে হচ্ছে। ডিভিসি যে হারে জল ছাড়ছে তাতে ফের দক্ষিণবঙ্গ বানভাসী হওয়ার আশঙ্কা। বিশেষ করে ঘাটালের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জল জমে গেছে, কারণ এগুলো সমস্ত বাইরের থেকে জল এসছে এবং 12 ঘন্টা 300 মিলিমিটার, যেমন কলকাতায় যেটা হয়েছিল একদিনের জন্য 6 ঘন্টার মধ্যে আমরা ক্লিয়ার করে দিয়েছিলাম, ঠিক সেইভাবে হয়েছে। এবং তাছাড়াও তো আপনারা জানেন দক্ষিণবঙ্গের ডিভিসি আবার জল ছেড়েছে গাদা গাদা। ঘাটাল ওদিকে ভাসছে, ওদিকে হাওড়া, হুগলি, বাঁকুড়া সব জায়গাতেই জল আসছে। ডিভিসি মাইথন পঞ্চায়েতের জলে পুরো ব্রিজ থেকে শুরু করে এত ফোর্সে জল ছাড়ছে যে সব উড়িয়ে দিচ্ছে। এইরকম একটা অবস্থার মধ্যে আমি আবার বলছি, বাংলাটা অনেকটা নৌকার মতো এবং আমাদের 5-6টা রাজ্যের জল হজম করতে হয়। ধরুন উত্তরবঙ্গে তো একটা হয়ে গেছে প্রাকৃতিক দুর্যোগ, দক্ষিণবঙ্গে ডিভিসি জনিত বা অন্য কারণে কি কোনো আমাদের শঙ্কার জায়গা আছে? আরে অবশ্যই আছে। ঘাটাল তো লো ল্যান্ড, সবচেয়ে প্রথম জলটা এসে ঘাটালে জন্মে এবং ঘাটাল, যার জন্য আমরা ঘাটাল মাস্টার প্ল্যানটা নিয়েছি 2 বছর মধ্যে আমরা কমপ্লিট করবো। কিন্তু কমপ্লিট করার পরেও মনে রাখবেন যে রেটে ডিভিসি আজকাল জল ছাড়ছে, কারণ ডিভিসি 20 বছর ধরে কোনো ড্রেজিং করে না। কলকাতা পোর্টে ড্রেজিং হয় না বলে কলকাতায় জলটা জমলো। আবার 7-8 তারিখে হাই টাইড আছে। এই হাই টাইডের সময় যদি বর্ষা হয় তাহলে কিন্তু আবার জলটা জমবার চেষ্টা হবে। আপনি গঙ্গা যদি ভর্তি থাকে জলটা বেরোবে কোত্থেকে? আপনার সব নদী নালা যদি ভর্তি থাকে তাহলে জলটা। আমার ঠিক মনে পড়ছে যে পুজোর ঠিক আগে আগে না একটা ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম ঘাটাল থেকে, যেখানে নৌকায় করে দেবী দুর্গাকে আনা হয়েছিল। জানেন তো, পুজোর পর সেই একই পরিস্থিতি। ঘাটালে আবারও প্লাবন, জল ঢুকছে শিলাবতী এবং রাস্তাঘাট ইতিমধ্যে ডুবে গিয়েছে। জলমগ্ন ঘাটাল পুরসভার 6 নম্বর ওয়ার্ড। আর সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী, তার সঙ্গে কথা বলবো এবং সেখানকার পরিস্থিতি তুলে ধরবেন আমার সহকর্মী অসীম রয়েছেন। অসীম, পুজোর আগে, পুজোর পরে, পুজোর মাঝে ঘাটালের ছবি তো সেই একই থাকছে। ঘাটালের মানুষ আর কতদিন এই পরিস্থিতি সহ্য করবে? দেখো, একেবারেই ঘাটালের মানুষজন কিন্তু বলছে এই পরিস্থিতি আর তাদের সহ্য হচ্ছে না। তারা চাচ্ছে সেই পুরানো মাস্টার প্ল্যান, একই তাদের যে দাবি। দেখো, তবে এই মুহূর্তে ঘাটালের যে পরিস্থিতি কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু কৃষিকাজের একটা চরম ক্ষতির মুখে পড়েছে কৃষি প্রধান এলাকা, শুধু ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর বিস্তীর্ণ এলাকার মানুষজনেরা। দেখো, ইতিমধ্যে কিন্তু নদী যেগুলি রয়েছে, ঝুমি নদী, কেঠিয়া নদী, শিলাবতী নদী, সমস্ত নদী কিন্তু ফুলে ফেঁপে উঠেছে। প্রবল বর্ষণ বেশ কিছুক্ষণ আগে থেকেও কিন্তু শুরু হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি। এক কথায় আবার কিন্তু ঘাটাল বা চন্দ্রকোনার যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু উদ্বেগ। আমি তোমার কাছে যদি খুব সংক্ষেপে জানতে চাই যে ঘাটালের কোন কোন জায়গা এবং চন্দ্রকোনার কোন কোন জায়গা আরো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, একটু সংক্ষেপে। তবে একেবারেই চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকের বেশ কিছু এলাকা, বৈকুণ্ঠপুর, যদুপুর, যাদবনগর, বিভিন্ন এলাকা, ডিঙ্গাল, মনোহরপুর, এছাড়াও ঘাটাল পৌরসভার বিস্তীর্ণ এলাকা, এছাড়াও ঘাটাল ব্লকের 5 থেকে 6টি গ্রাম পঞ্চায়েত এলাকা, ঘাটালের মনসুকার ইতিমধ্যে পারাপারে যে ঝুমি নদীর উপর সাঁকো ছিল সেই সাঁকোগুলি ভেঙে গিয়েছে। এক কথায় বন্যা পরিস্থিতি কিন্তু একদম প্লাবন পরিস্থিতি এই মুহূর্তে ঘাটালে, এবং সেই আশঙ্কার কথা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন ডিভিসি ছাড়া জলে এই পরিস্থিতি তৈরি হচ্ছে এবং দীর্ঘদিন কোন রকম ড্রেজিং হচ্ছে না, সেই বিষয়টি উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝুমি নদীর উপর 7টি সেতু ভেসে গিয়েছে এবং আবারও ঘাটালে প্লাবনের আশঙ্কা। নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হলেও উদ্বেগ যাচ্ছে না। আজও দিনভর বৃষ্টির আশঙ্কা থাকছে দক্ষিণবঙ্গে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতার কার্নিভালেও বাদ সাধতে পারে বৃষ্টি। একাধিক জেলায় আকাশে বজ্রগর্ভ মেঘ রয়েছে। এই মুহূর্তে উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি কমলেশ রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে লেটেস্ট?
দেখো, নবমী থেকে যে নিম্নচাপটা ভোগাচ্ছিল সেটা আজকে এইমাত্র আপডেট এলো, নিম্নচাপটা অবশেষে দুর্বল হয়েছে, কিন্তু তার একটা ঘূর্ণাবর্ত এখনও বিহারের ওপর রয়েছে। তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গে তো দুর্যোগ চলছে, দক্ষিণবঙ্গ এই মুহূর্তে অনেক জেলায় বৃষ্টি বাদলা চলছে। যেমন ঘাটালে অসীম বলছিল ঘাটালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তার কারণ একটুখানি এই মুহূর্তে রেডার চিত্র দেখাই। এই যে এইটা হচ্ছে মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, এই অঞ্চলের উপর মেঘ রয়েছে এবং সত্যি কথা বলতে এই মুহূর্তে উড়িষ্যা, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপর একটা মেঘমালা তৈরি হয়েছে বলা যায়, এটাকে বলা হয় স্কোয়াল লাইন। এর জন্য এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর এবং লাগোয়া হুগলি, এদিকে পূর্ব বর্ধমান, এদিকে নদিয়া, এই যাবতীয় অংশে বৃষ্টি হচ্ছে এবং এই মেঘটা ক্রমশ এই দিকে সরছে। ফলে হয়তো আরেকটু পরে হাওড়া, কলকাতার একটা বড় অংশ এবং উত্তর চব্বিশ পরগনার একটা বড় অংশে বৃষ্টি নামতে পারে। মানে আজকে কার্নিভাল রয়েছে, তার আগে হয়তো আরও এক দফা ভালো রকমের বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা রয়েছে কলকাতা এবং শহরতলিতে। আগামী কয়েকদিনেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিটা চলবে, যদিও উত্তরবঙ্গে কাল থেকে বৃষ্টি অনেকটাই কমতে পারে। মধুকল্পিতা। একেবারেই ধন্যবাদ কমলেশ তোমাকে। বৃষ্টির একটা ভ্রুকুটি রয়েছে, আর বৃষ্টির ভ্রুকুটির মধ্যে আজ পুজো কার্নিভাল। বিকেল 4:30টায় রেড রোডে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শুরু হবে এই কার্নিভাল। অংশ নেবে 100টিরও বেশি পুজো কমিটি। কার্নিভাল শেষে গঙ্গার বিভিন্ন ঘাটে হবে প্রতিমা বিসর্জন। বৃষ্টির ভ্রুকুটি রয়েছে এবং বৃষ্টির ভ্রুকুটির মধ্যে এই মুহূর্তে কিন্তু পুজো কার্নিভালের জন্য রেড রোড প্রস্তুত। বিকেল 4:30টার সময় রেড রোডে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকবেন, তার উপস্থিতিতেই শুরু হবে এই কার্নিভাল। অংশ নেবে এবারের কার্নিভালে অংশ নিচ্ছে প্রায় 100রও বেশি পুজো কমিটি। কার্নিভাল শেষে গঙ্গার বিভিন্ন ঘাটে প্রতিমা বিসর্জন হবে। দেখতেই পাচ্ছেন রেড রোডের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। রেড রোডে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4:30 নাগাদ পৌঁছে যাবেন এবং 4:30-এর পরই সেখানে কার্নিভাল, পুজোর কার্নিভাল শুরু হয়ে যাবে। 100টিরও বেশি পুজো মণ্ডপ এবারে কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দীক্ষা রয়েছেন। দীক্ষা, এই মুহূর্তে সেখানে কি ছবি, কি প্রস্তুতি পর্ব? প্রস্তুতি পর্ব বলতে আমরা দেখতে পাচ্ছি যে আমার ঠিক যে পেছনের মঞ্চটা, সেখানটাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচিব থেকে শুরু করে যারা ডিগনিটারিজ থাকেন আমাদের রাজ্যের, সেই সমস্ত আধিকারিকরা থাকবেন এবং যে সমস্ত শিল্পীরা তারা এখানে থাকেন। আর ঠিক তার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছি রেড রোডে, সেইখানে একের পর এক গাড়ি আসে এবং গাড়ি থেকেই তারা পারফর্ম করেন বা নিচে থেকে পারফর্ম করে লোকজন বেরিয়ে যান। এখনও পর্যন্ত যা সংখ্যাটা দাঁড়ানো যাচ্ছে যে 100-র কাছাকাছি বা 100-র ওপরের মতন পুজোর যারা পুজো তারা এখানে অংশগ্রহণ করতে চলেছেন। সেখানে বিভিন্ন ক্যাটাগরিজে ভাগ করা হয়, যেমন সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা সাজ, সেরা থিম, এইভাবে প্রায় ভাগ করা থাকা হয়ে থাকে। এবং সেই রকমই ট্রেলার আমরা যদি ধরে থাকি যে রেড রোডের ওই প্রান্ত থেকে আসতে শুরু করে, একটার পর একটা ট্রেলার আসতে থাকে এবং তাদের সঙ্গে যারা পারফর্মার তারা আসেন। এবং উদ্বোধনী আমরা জানি গত বছরও ডোনা গাঙ্গুলির যে দীক্ষামঞ্জুরি তাদের পারফর্মাররা পারফর্ম করেছিলেন, এবছরেও সেই একই জিনিস। এবং ইতিমধ্যে অনেকেই আসা শুরু করে দিয়েছেন ডিগনিটারিজ যারা। পুজোর কার্নিভাল বিশেষণের পরে বিদেশি যারা অভ্যাগত থাকেন, মানে এখানকার দূতাবাসের যারা বিদেশি অভ্যাগতরা থাকেন, কনসাল জেনারেলরা থাকেন, তারা থেকে শুরু করে আর্মি, সকলকে এখানে আহ্বান জানানো হয়। প্রচুর বিদেশি আসেন, তার কারণ এই দুর্গাপুজোকে ইউনেস্কো ইতিমধ্যে স্বীকৃতি দিয়েছিল, তার ফলে হোল ওয়ার্ল্ডে এটি একটি বিশেষ জায়গা করে নিয়েছে এবং মুখ্যমন্ত্রী এবারে দুর্গাঙ্গন করারও একটা ঘোষণা করেছেন। ফলে আজকে একেবারে আর কিছুক্ষণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত থাকবেন, তারপরে কিন্তু এই কার্নিভাল শুরু হয়ে যাবে। আপাতত তোমাকে ধন্যবাদ দীক্ষা। কিছুক্ষণ আগেই পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি গিয়েছিলেন পরিদর্শনে এবং তিনি কি জানিয়েছিলেন শোনাবো আপনাদেরকে। দুর্গাপূজার কার্নিভাল আছে, একটু পরেই শুরু হবে। আমরা সাধারণ মানুষ আসবে, প্রচুর দেশ বিদেশ থেকে লোক আসবে, ওদের সিকিউরিটির ব্যাপার আছে, অনেক ভিআইপিরা থাকবে, ওদের সিকিউরিটির ব্যাপার আছে, ট্রাফিক ম্যানেজমেন্ট আছে, এছাড়া আমাদের ইমার্শনের অ্যারেঞ্জমেন্ট আছে। সব দিক থেকেই পুলিশের অ্যারেঞ্জমেন্ট একদম শেষের দিকে, আমরা প্রস্তুত আছি। আমরা আশা করছি সব কিছু ভালো হবে। কত ঠাকুর থাকতে পারে আজকে? অ্যারাউন্ড 100, এক্স্যাক্ট ফিগার এখনো পর্যন্ত আমাদের কাছে যেটা এসে অ্যারাউন্ড 100 হবে। আর মানুষ কত সমাগম হতে পারে সেটা কোনো 25,000 প্লাস ক্রাউড হবে, মানে যেটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। এছাড়াও বাইরের প্রচুর লোক থাকবে। আর এই পুজো কার্নিভালের জন্য দুপুর থেকেই শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। লালবাজারের তরফে জানানো হয়েছে কার্নিভাল উপলক্ষে আজ বেলা 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত এজেসি বোস রোডে, এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, লাভার্স লেন,
রেড রোড দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ। কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন পর্যন্ত খিদিরপুর রোডে যান চলাচল বন্ধ থাকবে। একমাত্র কার্নিভালে অংশ নেওয়া গাড়ি এক্ষেত্রে ছাড় পাবে। অন্যান্য গাড়িগুলো বিদ্যাসাগর সেতু দিয়ে যাতায়াত করতে পারবে। হেঁটে যারা কার্নিভালে যাবেন তারা এজেসি বোস রোড, চৌরঙ্গি রোড, আউটরাম রোড, মেয়র রোড বা আর এভিনিউ ধরে যেতে পারবেন। রেড রোডে পুজো কার্নিভাল ভিড় সামাল দিতে কার্নিভালের রাতে বাড়তি মেট্রো পরিষেবা। ব্লু এবং গ্রিন লাইনে বেশি রাত পর্যন্ত মেট্রো পাওয়া যাবে। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এবং সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা হাওড়া ময়দান রুটে বাড়তি মেট্রো চলবে। রোজকার সময় রাতের শেষ মেট্রোর পরও আপ এবং ডাউনে মোট 6টি অতিরিক্ত মেট্রো পাওয়া যাবে। 20 মিনিট অন্তর সেই পরিষেবা মিলবে। রেড রোডে পুজোর কার্নিভাল এবং সেই পুজোর কার্নিভালের জন্য এবারে বাড়তি মেট্রোর একটা কিন্তু জানা যাচ্ছে। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে কার্নিভালের রাতে বাড়তি মেট্রো পরিষেবা মিলবে। ব্লু এবং গ্রিন লাইনে বেশি রাত পর্যন্ত মেট্রো পাওয়া যাবে। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এবং সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা হাওড়া ময়দান রুটে বাড়তি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। রোজকার সময়ে রাতের শেষ মেট্রো এবং পরের আপ এবং ডাউনে মোট 6টি অতিরিক্ত মেট্রো পাওয়া যাবে। 20 মিনিট অন্তর সেই পরিষেবা মিলবে বলেই জানা যাচ্ছে। আর একদিকে যখন রেড রোডে কার্নিভাল রয়েছে, ঠিক সেই দিনই শহরে বিজেপির মিছিলও রয়েছে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনার প্রতিবাদে আজ পথে নামছে বিজেপি। দুপুর 2টোয় কলেজ স্কোয়ারে জমায়েত, সেখান থেকে শুরু হবে মিছিল। শুক্রবারই শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। সৌরভ গুহ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সৌরভ, বিস্তারিত জানাও। দেখো, এই মুহূর্তে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে কলেজ স্কোয়ার, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি কর্মী এবং নেতারা জড়ো হয়েছেন, যেখানে প্রতিজনের কাছে একটাই পোস্টার, মমতা প্রশাসন ধিক্কার, ছি মমতা। এই মুহূর্তে কিন্তু এই মিছিলে কিছুক্ষণের মধ্যেই যোগদান করবেন শুভেন্দু অধিকারী, এসেছেন অর্জুন সিং সহ অন্যান্যরা। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ দিন, যখন কলকাতায় জমা জলে প্রায় 12-13 জন, এসো তোমাকে একটু মিছিলটা দেখাই, প্রায় 12-13 জন যখন মারা গেছিলেন, সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে প্রতিবাদে সামিল হচ্ছেন বিজেপি নেতৃত্ব। অর্জুনদা, কলকাতায় জল জমাকে কেন্দ্র করে 12-13 জনের মৃত্যু, সেই ঘটনা ঘটেছে বেশ কয়েকদিন আগে। আজ আপনারা কার্নিভালের দিনকে কেন বেছে নিলেন প্রতিবাদের দিন হিসেবে? আমরা বাংলা মানুষকে দেখাতে চাইছি কি মমতা ব্যানার্জি নাচন কুদন আমার আপনার ট্যাক্সের পয়সা দিয়ে যে উনি নাচন কুদন করাচ্ছেন রেড রোডে, বিসর্জনের পরে কার্নিভালের নামে কোটি কোটি টাকা সরকারি পয়সাকে নিজের আত্মীয় স্বজন মধ্যে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছে। 12 জন মারা গেল, সেই 12 জনের মৃত্যু কোনো শোক নেই উনার। সেই দিন উনি ডান্ডিয়া খেলছিলেন। উনি তো সিএসসিকে ভর্ৎসনা করেছেন। হ্যাঁ, ভর্ৎসনা করেছেন, আবার সিএসসি উনার বিজনেস পার্টনারও আছেন। আপনি জানেন যখন ডেমোনেটাইজেশন হয়েছিল 1600 কোটি টাকা ইনার ক্যাশ টাকা, যে পুরনো নোটগুলো উনি চেঞ্জ করিয়েছিলেন সিএসসির মাধ্যমে, এই নিয়ে ইনকাম ট্যাক্স একটা ইনকোয়ারিও চলছে। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হবে। ইতিমধ্যে বিজেপির যারা শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা রয়েছেন তারা ইতিমধ্যে কলেজ স্কোয়ারে সেখানে জমায়েত করতে শুরু করে দিয়েছেন। আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।